সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অ্যাডভোকেট জাকির হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিএম আমিনুল ইসলাম। জনাব অ্যাডভোকেট সিএম আমিনুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই, এই মানি লন্ডারিং যে বিষয়টি, মানি লন্ডারিং বলতে আসলে আমরা কি বুঝি বা এই আইনটার আসলে প্রেক্ষাপটটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। মানি লন্ডারিংয়ের বিষয়টি হচ্ছে যে প্রচলিত আমাদের দেশে যে আইনটি রয়েছে সেই আইনটির ব্যত্যয় ঘটিয়ে যখন কোনো অর্থ বা সম্পদ পাচার করা হয় সেটিকেই মানি লন্ডারিং হিসাবে গণ্য করা হয়। তার মানে আমরা কি বলতে পারি যে দেশের বাহিরে যে যদি কোনো অর্থ পাচার করা হয় সেক্ষেত্রেই এই মানি লন্ডারিং প্রচলিত, এখানে মূল পয়েন্টটি হচ্ছে প্রচলিত আইনকে ব্যত্যয় ঘটিয়ে যদি কোনো অর্থ বা সম্পদ পাচার করা হয় সেই ক্ষেত্রে সেটি মানি লন্ডারিং আইনটা হবে। আচ্ছা, এই আইনের যে হোয়াইট কালার মানি লন্ডারিং কিভাবে হতে পারে? মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 2 এবং 2 যেখানে বলা হয়েছে যদি যেই অর্থটি দেশের বাহিরে রয়েছে সেই অর্থটি দেশে আনয়নযোগ্য অর্থ, সেই আনয়নযোগ্য অর্থটির মধ্যে যদি দেশের স্বার্থ নিহিত থাকে এবং সেই ক্ষেত্রে যদি ওই অর্থটি দেশে না হয় সেই ক্ষেত্রেও এটি মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই দেনা বা আমরা বিদেশ থেকে যেই দেনাটা আমরা পরিশোধ করব সেই দেনাটা যদি আমরা অতিরিক্তভাবে পরিশোধ করি সেটিও কিন্তু মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ছে। কাজেই আমি আশা করছি যে আমরা প্রচলিত অর্থে মানি লন্ডারিং বলতে যেই বিষয়টিকে বুঝি শুধুমাত্র দেশ থেকে টাকা পাচার হলেই সেটি মানি লন্ডারিং, আসলে কিন্তু এটির বাইরেও অন্যভাবেও মানি লন্ডারিং করা সম্ভব। এবং আপনি জানলে আরও অবাক হবেন যে এইভাবেই কিন্তু সবচেয়ে বেশি মানি লন্ডারিং হচ্ছে, যেগুলি হোয়াইট কলার মানি লন্ডারিং বলে। বৈধভাবে উপার্জিত অর্থ কি মানি লন্ডারিং হবে? উপার্জিত অর্থ বা সম্পদ বৈধভাবে উপার্জিত হয়েছে বা অবৈধভাবে উপার্জিত হয়েছে, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিভাবে ট্রান্সফার হচ্ছে বা কিভাবে এটি পাচার হচ্ছে। যদি এটা বৈধ প্রক্রিয়ায় পাচার হয় বা বৈধ প্রক্রিয়ায় নেওয়া হয় তাহলে আর সেটি পাচার হয় না, সেটি মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ে না। যদি অবৈধ প্রক্রিয়া যায় সেই ক্ষেত্রে সেটি কিন্তু মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ছে, যেটি আইনের একটি সুস্পষ্ট বিধানে ক্লিয়ার করা রয়েছে যে বৈধ বা অবৈধ যে কোনোভাবে যদি অর্থ বা সম্পত্তি অবৈধ পথে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন না নিয়ে পাচার করা হয় সেই ক্ষেত্রে এটি মানি লন্ডারিংয়ের মধ্যে পড়বে। তো কাজেই বৈধ সম্পত্তিও কিন্তু যদি প্রচলিত নিয়ম না মেনে পাচার করা হয় সেই ক্ষেত্রে সেটি মানি লন্ডারিং অপরাধের মধ্যে পড়ছে। জি, আমাদেরকে একটু বলবেন যে এই অপরাধ কি অন্য সাধারণ অপরাধের মতোই এককভাবে সংগঠন করা যায় নাকি যৌথভাবে সংগঠিত হয়, এই বিষয়টি যদি একটু বলেন। এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের জেনে রাখতে হবে, তা হচ্ছে মানি লন্ডারিংয়ের যে অপরাধটি সেটি অন্য আর সাধারণ যেই সচরাচর যে অপরাধগুলি আমরা জেনে থাকি বা শুনে থাকি, যেমন খুন, ধর্ষণ বা বিভিন্ন ধরনের যে অপরাধগুলি আমরা সচরাচর দেখে থাকি, এই অপরাধগুলি যেমন এককভাবে সংগঠন করা যায়, কিন্তু এই মানি লন্ডারিং অপরাধটি এককভাবে সংগঠন করা যায় না। এই অপরাধটি সংগঠনের ক্ষেত্রে এই অপরাধটি অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সংগঠিত করতে হয় এবং এই ক্ষেত্রে অনেকগুলি প্রেডিকেট অফেন্স সংগঠিত করতে হয়, না হয় এই অপরাধটা সংগঠিত করা যায় না। এই অপরাধটি সংগঠিত হতে গেলে কি কি প্রেডিকেট অফেন্স এখানে আবশ্যক হয়? এই অপরাধটি সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রায় 27 ধরনের প্রেডিকেট অফেন্স প্রচলিত আইনে উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, শুল্ক ও কর সংক্রান্ত অপরাধ ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ। আচ্ছা, এই অপরাধের শাস্তিগুলো কি? যদি কেউ মানি লন্ডারিং করেন সেক্ষেত্রে আসলে বিদ্যমান আইনে কি কি শাস্তির বিধান রয়েছে? এই অপরাধের শাস্তিটি হচ্ছে প্রচলিত আইনে 4 থেকে 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড। এটি প্রচলিত আইনে এর বিধানটি রয়েছে। আর এই আইনে যদি কেউ কোনো অপরাধ করেন তাহলে তার যে সম্পত্তি থাকবে, অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি, এগুলো অ্যাটাচমেন্ট বা ক্রক, এই বিষয়ে বিদ্যমান আইনে কি বলা আছে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বর্তমানে যে প্রচলিত আইনটি রয়েছে সেখানে বলা হয়েছে যিনি মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত থাকবেন সেই ক্ষেত্রে তার উপার্জিত অর্থ বা সম্পত্তি যেটি মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হতে পারে বা বাজেয়াপ্ত করার আদেশ মহামান্য কোর্ট দিতে পারেন। সেই ক্ষেত্রে এই বিধানটি রয়েছে।
এবং বাজেয়াপ্ত করে আমরা অনেক সময় দেখছি প্রশাসক নিয়োগ হচ্ছে, রিসিভার নিয়োগ হচ্ছে, এবং এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ বা এই সম্পত্তিগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক বা রিসিভার নিয়োগ হচ্ছে। আর এই প্রপার্টি যখন অ্যাটাচমেন্ট হবে বা ক্রক হবে, সেক্ষেত্রে যিনি মানি লন্ডারিং দায়ে অভিযুক্ত তার কোনো কিছু করা আছে কিনা, তার কোনো আইনি পদক্ষেপ গ্রহণের অধিকার কি বিদ্যমান আইনে আছে কিনা? অবশ্যই সেই ক্ষেত্রে যদি তার পক্ষে মেরিট থাকে নিজেকে প্রমাণ করার, যেমন অনেকাংশে আমরা দেখতে পাই হয়তো একটি প্রতিষ্ঠান মানি লন্ডারিং করছে, সেই ক্ষেত্রে অনেক নিরপরাধ ব্যক্তি যিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি এই অভিযোগে অভিযুক্ত হয়ে গেছেন। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 27 ধারায় উল্লেখ রয়েছে। তিনি যদি তার ফ্রম দ্য ভেরি মোমেন্ট ইট কেম ইনটু হিজ নলেজ, উনি যদি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করেন যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলিকে যদি জানান, সেই ক্ষেত্রে কিন্তু উনি ডিফেন্স পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে উনি এটার দায় থেকে অব্যাহতি পাচ্ছেন। এরকমভাবেও কিন্তু অনেক নিরপরাধ ব্যক্তি এটার সাথে অভিযুক্ত হচ্ছে এবং পরবর্তীতে তারা তাদের এভিডেন্সের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে বের হয়ে আসছে। আচ্ছা, এই মানি লন্ডারিং আইনের এই অপরাধের যে বিচারিক ধরনগুলো, এই ধরনগুলো কি কি, বা এই বিচারটা আসলে কোথায় সংগঠিত হবে? এই অপরাধের বিচারিক ধরন হচ্ছে এটি আমলযোগ্য, এটি আপোষ অযোগ্য, এবং এটি কি জামিনযোগ্য না জামিনযোগ্য নয়? আসলে এটি জামিন অযোগ্য। এটি জামিন অযোগ্য একটি জামিন অযোগ্য একটি অপরাধ। আচ্ছা, এই বিচারটা আসলে কোথায় সংগঠিত হবে? যদি কেউ মানি লন্ডারিং আইনে অপরাধ সংগঠিত করেন, সেক্ষেত্রে তার বিচারটা আসলে কোথায় হবে? বিচারের বিষয়টা যদি একটু আমাদেরকে একটু বলতেন। এই বিচারটি সংশ্লিষ্ট কোর্টে এটি দায়ের হবে, কিন্তু তার আগে এই বিচারিক প্রক্রিয়ার আগে যখন এটি দুইভাবে এটির তদন্ত হতে পারে, তা হচ্ছে যদি কোনো হুইসেল ব্লোয়ার, যাকে আমরা বাংলায় বলি জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশকারী, যাকে ইংলিশে বলা হয় হুইসেল ব্লোয়ার, যদি উনি তথ্য সরবরাহ করে থাকেন, অথবা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি সরজমিন প্রদর্শনের মাধ্যমে, সরজমিন ওই অফিস বা প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে যদি এরকম কোনো আলামত জব্দ করে থাকেন, সেই ক্ষেত্রে ওই জব্দের পরে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কোর্টে এই মামলাটি দায়ের হবে এবং সেখানে তার বিচার হবে। জি। আচ্ছা, এই মানি লন্ডারিং অপরাধের বর্তমান যে প্রচলিত আইনটি আমাদের দেশে রয়েছে, এটা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কতটুকু এটা কার্যকর? মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, এই আইনটি একটি নতুন আইন। যদি আমরা ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধি বা অন্যান্য যেসব আইন আমরা মেইন স্ট্রিমের আইন হিসেবে আমরা নিয়ে কাজ করি, সেই আইনের তুলনায় এই আইনটি তুলনামূলকভাবে অনেক নতুন আইন। এই আইনটি যে অত্যন্ত দুর্বল তার প্রথম প্রমাণটি হচ্ছে এ যাবৎকাল পর্যন্ত যতগুলি মানি লন্ডারিং হয়েছে বা অর্থ পাচার হয়েছে ব্যাপক অঙ্কের টাকা, এরকম কোনো নজির নেই যে অর্থ পাচারের আগে বা অর্থ পাচারের সময় তাকে প্রতিরোধ করা গিয়েছে। দিস ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য সুস্পষ্ট কোনো নির্দেশনা এই আইনটির মধ্যে কিন্তু নেই। যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ দ্য রাইট টাইম টু লুক অন টু দিস ম্যাটার, বিকজ আপনি বর্তমান সময় দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় রাজনৈতিক বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আমলা বা বিভিন্ন বিষয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে মানি লন্ডারিং মাধ্যমে এই দেশ থেকে যে প্রচুর পরিমাণ অর্থ যেগুলি গিয়েছে, এগুলি কিভাবে গিয়েছে, এই আইনটি যদি আসলেই কার্যকর হতো তাহলে কিন্তু এত অর্থ পাচার করাই সম্ভব হতো না, এবং যদি কোনো কারণে পাচার হয়ে যায় এবং সেই ক্ষেত্রে এই অর্থ আনারও কিন্তু সুস্পষ্ট এবং কার্যকর বিধান উল্লেখ থাকতো, সেটি কিন্তু নেই। তো কাজেই এই আইনটির সংস্কার অত্যন্ত জরুরি বর্তমান সময়। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি কোনো ভূমিকা আছে এই মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রে? বাংলাদেশ ব্যাংকের তো অবশ্যই ভূমিকা আছে, এবং এই আইনেই BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যাদেরকে তদন্ত করার জন্য সুস্পষ্টভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে প্রবলেমটা রাখা হয়েছে বা আইনের যে লুপহোলটা রাখা হয়েছে তা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারা 28-এ বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী সরল বিশ্বাসে যদি তার তদন্ত কাজে ব্যর্থ হয় বা তদন্ত রিপোর্ট যদি ভুলভাবে প্রণয়ন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না। জি। এই ক্ষেত্রে আমি বলবো
এই আইনটিকে শক্তিশালী করার জন্য যেটি করতে হবে, এই ধারা 28 প্রথমেই বিলোপ করতে হবে। কারণ সরল বিশ্বাসী কোনো লোক সরকারি চাকরিতে থাকা উচিত না, কারণ তারা অত্যন্ত মেধা এবং যোগ্যতার পরিচয় দিয়ে সরকারের চাকরিতে ঢুকেছেন এবং তারপরে তারা যেই জায়গাটায় অবস্থান করছেন বা যেই জায়গাটায় তারা রোল প্লে করছেন সেই জায়গাটা অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর এবং একই সাথে দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে শুধুমাত্র সরল বিশ্বাসের অজুহাতে উনি দায়মুক্ত হয়ে যাবেন, এবং যেটি হচ্ছে, কারণ হচ্ছে তাদের যদি একটি এফেক্টিভ রোল থাকতো এটির চেক অ্যান্ড মনিটরিংয়ের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি এত ব্যাপক আকারে হতো না। তো সেই ক্ষেত্রে এটি প্রথম অবস্থায় এই ধারা 28 বিলোপ সাধন করতে হবে। এই 28 ছাড়া আর কি কি সংস্কার আসলে হতে পারে এই আইনটাতে, আপনি যদি আপনার মূল্যবান মতামত দিতেন এই বিষয়ে। এই ক্ষেত্রে আরও একটি বিষয় হচ্ছে মানি লন্ডারিংটি হয় কিভাবে সেটি আমাদের দেখতে হবে। মানি লন্ডারিংটি কিন্তু একদিনে বা একদিনের পরিকল্পনায় হয় না। মানি লন্ডারিংটি হয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং যখন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হয় তখন ওই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু থাকে যারা এই বিষয়টি সম্পর্কে জানে, কিন্তু তারপরও তারা এই বিষয়টি প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। এটির কারণ কি? এটির কারণ কিন্তু শুধু তা না যে তাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে। এটির কারণ হচ্ছে তারা তাদের জনগণ হিসাবে বা হুইসেল ব্লোয়ার হিসাবে তারা যে প্রোটেকশনটি পাওয়ার কথা এই তথ্য প্রকাশকারী হিসাবে, সেই প্রোটেকশনটি এই রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। তো এটি আগে আমাদের নিশ্চিত করতে হবে যে তারা কোনোভাবে কোনো হয়রানির তো শিকার হবেই না, উপরন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে অ্যাওয়ার্ড বা এরকম কোনো কিছু করতে হবে, সো দ্যাট দে উইল বি এনকারেজড। যেটি জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা আইন 2011 ধারা 5 বলা হয়েছে। কিন্তু এই আইনটি শুধুমাত্র কিতাবি আইনেই এখন পর্যন্ত রয়েছে, কারণ এখন পর্যন্ত আমার পেশাগত জীবনের অভিজ্ঞতায় আমি দেখিনি এই ধারার আলোকে কোনো তথ্য প্রকাশকারী বা কোনো হুইসেল ব্লোয়ারকে প্রোটেকশন দেওয়া হয়েছে। তো কাজেই এটি আমাদের নিশ্চিত করতে হবে যে যদি কেউ এই ধরনের তথ্য প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এই আইনটি আমরা গো থ্রু করি তাহলে আমরা জানতে পারবো বা দেখতে পাবো যে যদি কোনো তথ্য প্রকাশকারী এই ধরনের রাষ্ট্রীয় স্বার্থে কোনো তথ্য প্রকাশ করে, সেই ক্ষেত্রে যদি সে চাকুরিকালীন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার চাকুরির পদোন্নতি, তার শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, পারিবারিক সকল কিছু সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, এবং তার ন্যূনতম স্যালারির কোনো কমতি সেটাও কিন্তু হতে পারবে না। তাকে চাকরি থেকে অব্যাহতি দিবে তো দূরের কথা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে মালিকের এগেনস্টে যদি কেউ কোনো কথা বলে সেই ক্ষেত্রে সাথে সাথে তাকে নানান ধরনের অপবাদে অভিযুক্ত করে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়। এই ভয়ে ওই চাকরিজীবী লোকরা কিন্তু এই তথ্যগুলি প্রকাশ করছে না। তো কাজেই এটি আমাদের নিশ্চিত করতে হবে, প্রোটেকশনটা দিতে হবে, এই প্রোটেকশনটা আমাদের নিশ্চিত করতে হবে, এবং একই সাথে আমি যেটি বললাম তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর যদি পায় যে আসলেই উনি সঠিক তথ্য দিয়েছেন এবং যেই তথ্যের ভিত্তিতে রাষ্ট্র অনেক বড় ক্ষতির থেকে রক্ষা পেয়েছে, সেই ক্ষেত্রে তাকে পুরস্কৃত করতে হবে। সেটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই মানি লন্ডারিংকে প্রতিরোধ করা সম্ভব। একই সাথে আরও একটি বিষয় আমাদের বিবেচনায় আনতে হবে, সেটি হচ্ছে মানি লন্ডারিংটি হচ্ছে ব্যাংকের অফশোর ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে সেটির একটি চ্যানেলের মাধ্যমে। ওই ডিপার্টমেন্টের প্রতিটা কর্মকর্তা কর্মচারীকে ট্যাগ করে দিতে হবে মানি লন্ডারিং প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট যেই তদন্তকারী সংস্থা রয়েছে, বিএফআইইউ, সিআইডি সহ অন্যান্য যারাই রয়েছে তাদের সাথে ট্যাগ করে দিতে হবে, যাতে করে কিনা তারা যখনই দেখবে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন ছাড়া বা দেশের প্রচলিত আইনকে ব্যত্যয় করে কোনো টাকা পাচার হচ্ছে বা কোনো সম্পদ পাচার হচ্ছে, সেক্ষেত্রেই তারা ইনস্ট্যান্ট প্রম্পটলি ওই ইনফরমেশনটা যেন তারা পাস করতে পারে ওই তদন্তকারী সংস্থার কাছে, এবং তদন্তকারী সংস্থাও খুব কুইকলি ওই ইনফরমেশনটা নিয়ে যেন তারা অ্যাকশানে চলে যেতে পারে। কারণ অপরাধ যে কোনো আইনের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধকে প্রতিরোধ করা।
অপরাধ হওয়ার পর তাকে শাস্তির আওতায় আনা কিন্তু আইনের মূল উদ্দেশ্য না। আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে অপরাধকে প্রতিরোধ করা। তো আমরা যদি প্রতিরোধই করতে না পারি, তো আমাদের ফোকাসটা দিতে হবে কিভাবে মানি লন্ডারিংটা না হয় সেই জায়গাগুলো, এবং সেই জিনিসগুলি খুব সুচারুভাবে এবং সায়েন্টিফিক ওয়েতে এই আইনে সম্পৃক্ত করতে হবে। এবং একই সাথে আমি আরও একটি জিনিস বলবো সমসাময়িক প্রেক্ষাপটে, সেটি হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অবশ্যই একটি সম্পদ বিবরণী রয়েছে, যেই জিনিসগুলি তারা, যেই তথ্যগুলি তারা দিয়ে সরকারি চাকরিতে ঢুকেন, এই তথ্যগুলি প্রতি 1 বছর অন্তর অন্তর বা স্বল্প সময় অন্তর অন্তর একটি স্পেশাল সেলের কাছে রিপোর্ট করা, আমি এবং আমার পরিবারের এই সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আমার আয়ের উৎস এইটা। দিস ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে চাকরিজীবীদের বেলায় গেল, আর হচ্ছে ব্যবসায়ীদের মাধ্যমেও হচ্ছে মানি লন্ডারিং। চাকরিজীবীদের বেলায় কখন হচ্ছে, যখন একজন চাকরিজীবী 10,000 টাকা হয়তো বেতন পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে চাকরির মেয়াদ যখন শেষ হচ্ছে বা মেয়াদ শেষ হওয়ার আগে সে 10,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কিভাবে করবে, আমি এখন সেখানে আসছি। সেই ক্ষেত্রে হচ্ছে ক্রয় বিক্রয়ের যে সঠিক রসিদ এবং সেই ক্রয় বিক্রয়ের রাইট বাই অ্যান্ড সেল যে হচ্ছে, এবং বাই অ্যান্ড সেলের যে ইনভয়েস রিসিটগুলি, এগুলি সংরক্ষণ করা এবং এগুলি অডিট করানো, এবং একই সাথে এই ক্রয় বিক্রয়ের আলোকে তারা কি ট্যাক্স এবং ভ্যাট যথাযথভাবে দিতে পারছে কিনা, যথাযথভাবে দিচ্ছে কিনা, সেগুলি প্রপার ওয়েতে এবং খুব স্ট্রিক্টলি মনিটরিংয়ের আওতায় আনা। এবং যখনই এটি হবে না, সেই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সনদটি রয়েছে সেই সনদটিকে সাময়িকভাবে স্থগিত করা, যাতে করে কিনা সে তার ব্যবসাটাকেই আর কন্টিনিউ করতে পারবে না। যখনই সে রাষ্ট্রের প্রচলিত আইনকে উপেক্ষা করে ব্যবসা করতে চাবে, তখনই যেন সে ব্যবসাটা করতে না পারে পিসফুল্লি। এগুলি যখন আমরা করতে পারব, শাস্তির বিধানগুলো আরো অধিকতর করা, এবং শাস্তির বিধানগুলোর চাইতে প্রতিরোধের মাত্রা, কিভাবে এই অপরাধটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলিকে আরো শক্ত করা। এই শক্ত করার মাধ্যমে কিন্তু আমরা মানি লন্ডারিংকে, কারণ আমরা এই যাবৎকাল পর্যন্ত আমাদের এরকম নজির খুব কম যে যেই টাকাগুলি বা যেই বিশাল অঙ্কের টাকাগুলি এই গরিব দেশ থেকে বা এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে চলে গিয়েছে, এই টাকাগুলি আবার ফেরত এসেছে, এরকম নজির কিন্তু খুবই কম। কাজেই আমাদের এখন ফোকাস করতে হবে কিভাবে টাকাটা আর না যায় দেশের বাইরে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য শাস্তির চাইতে আসলে মানি লন্ডারিংটা, অপরাধটা প্রতিরোধ করাটাই হচ্ছে এখানে মুখ্য একটি বিষয়। অবশ্যই, কারণ হচ্ছে আপনি যাকে শাস্তি দিচ্ছেন, যারাই মানি লন্ডারিং করছে তারা কিন্তু অধিকাংশই পলাতক হয়ে যাচ্ছে। কারণ আপনি শাস্তিটা যদি কার্যকর করতে না পারেন, সেই ক্ষেত্রে তো আপনার এই শাস্তিটা কোনো কাজ হচ্ছে না, এটা অকার্যকর হয়ে পড়ছে। উপরন্তু এই শাস্তি দিতে গিয়ে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এতেও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তো কাজেই যেটি প্রোডাক্টিভ রিফর্ম হবে, সেটি হবে যে মানি লন্ডারিংকে প্রতিরোধ করার জন্য, এবং এই আইনটির নামও কিন্তু হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন। মানি লন্ডারিং, যেভাবে মানি লন্ডারিংটি না হয়, তো মানি লন্ডারিংটি না হওয়ার জন্য যেই কাজগুলি বা যেই স্টেপগুলি আমাদের নেওয়া দরকার, যেই জিনিসগুলি আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, এই কাজগুলি আমাদের করতে হবে। এবং এই রিফর্মগুলি আমরা যদি সংশ্লিষ্ট আইনে আনতে পারি, তাহলে আমাদের আইনটি আরও বেশি শক্তিশালী হবে এবং এই আইনটি আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে হাজির হওয়ার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের প্রচলিত আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।